এবারে অতি সংক্ষিপ্ত দুইটা দেখো, একই টাইপের অঙ্ক, এমসিকিউ 4টে ছিল, তার মধ্যে 2টো বললাম। এবার অতি সংক্ষিপ্ত যে পার্টে রয়েছে সেখানে সেই একই টাইপের অঙ্ক, তার মধ্যে 2টা করছি। দেখো বলছে কে এর যে সকল বাস্তব মানের জন্য এই সমীকরণ 3টের অসংখ্য সমাধান থাকবে। কে এর যে সকল বাস্তব মানের জন্য, কে এর যে সকল বা যেসব বাস্তব মানের জন্য, কে এর যে সকল বাস্তব মানের জন্য এই সমীকরণ 3টের অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করো। অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে মানে ইনফাইনাইট সলিউশন থাকবে, নির্ণয় করতে হবে। কে এর যে সকল মানের জন্য এই সমীকরণ 3টের, কে এর যে সকল মানের জন্য এই সমীকরণ 3টের অসংখ্য সমাধান থাকবে সেটা নির্ণয় করো। থাকবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে অসংখ্য সমাধান মানে কি? অসংখ্য সমাধান মানে যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন মানে ডেল্টা ইকুয়াল টু 0 হবে। তো যেহেতু প্রদত্ত লিখবে, যেহেতু প্রদত্ত সমীকরণ 3টের অসংখ্য সমাধান থাকবে, তাই ডেল্টা ইকুয়াল টু 0 হবে। ডেল্টার মানটা ডেফিনেটলি কি হবে? 0 হয়ে যাবে। দেয়ারফর ডেল্টার মান কত হয়ে যাবে? ডেল্টার মান কত? 1k1 1k1 x y x এর সঙ্গে 1k1 y এর সঙ্গে -k -1 -k -1 1 z এর সঙ্গে -1 -1 -1 এটা ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইং এক্সপানশন 1 ইন্টু 1 বর্গ রো কলম বাদ, তাহলে 1 যোগ 1 মানে 2, এটা একটা গণিত 1 যোগ 1 মানে 2 প্লাস কে ইন্টু মাইনাস কে যেহেতু হচ্ছে প্লাস কে, তাহলে কে বরাবর এটা বাদ, এটা বরাবর মাইনাস কে প্লাস 1 মাইনাস কে প্লাস 1, আবার বলছি মাইনাস কেটা প্লাস কে যাবে, তাহলে এই বরাবর এটা বাদ, এটা বাদ মাইনাস কে প্লাস 1 মাইনাস কে প্লাস 1 মাইনাস 1 ইন্টু এটা বাদ, এটা বাদ কে প্লাস 1 কে প্লাস 1 কে প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইং কত? 2 মাইনাস কে স্কোয়ার প্লাস কে, এই যে মাইনাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0 বুঝছে? প্লাস কে মাইনাস কে কেটে গেল, আর 2 মাইনাস 1 মানে 1, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে 2 মাইনাস 1 মানে 1, 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 1। কে স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে মানে কে এর মান কত? প্লাস মাইনাস 1। দিস ইমপ্লাইং কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে কে এর যে সকল বাস্তব মানের জন্য, যেসব বাস্তব মানের জন্য বলে দিয়েছে, যেসব মানে একের অধিক বেরোতেও পারে, তাহলে কে এর যে সকল বাস্তব মানের জন্য এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে তার মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে অতি সংক্ষিপ্ত দুইয়েরটা উত্তর আছে 1 অথবা -1, তাহলে আমার বেরিয়েছে 1 এবং -1। অতি সংক্ষিপ্ত দুইয়ের উত্তর আছে দেখবে 1 এবং -1। তাহলে কে এর যে সকল বাস্তব মানের জন্য এই সমীকরণ 3টির অসংখ্য সমাধান থাকবে তার মান হচ্ছে 1 এবং -1। 1 অথবা -1 এই মানের জন্য এই সমীকরণ 3টির কী থাকবে? অসংখ্য সমাধান থাকবে, মানে নন ট্রাইবাল সলিউশন থাকবে। এটা একটা টাইপ বলো অতি সংক্ষিপ্ত। এবারে সংক্ষিপ্ত পাঠে অঙ্ক দেখো, সব তো অল্প অল্প অঙ্ক আছে পাঠে। মূলত এই পার্টটা ক্র্যামার রুলের জন্য, অর্থাৎ ক্র্যামার রুল তোমার একটা পরীক্ষায় পড়বেই। ক্র্যামার রুলের সঙ্গে ম্যাট্রিক্স মেথড সাধারণত 8 থেকে 4 নম্বরের জন্য। তো যেটা মূল বিষয় এই 2C চ্যাপ্টার সেটা হচ্ছে ক্র্যামার্স তোমার একটা সলিউশন তোমার পড়বি এবং খুবই সহজ। দেখেছো গতকালকে ক্লাসে দেখেছো তোমার ক্র্যামার রুল কত সহজ। এবার দেখো সংক্ষিপ্ত পাঠে একটা ওই অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের জন্য যেটা বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, সেই ক্ষেত্রফল একটা দেখেছো। দেখো সংক্ষিপ্ত পাঠের দিকের একটা দেখো, সংক্ষিপ্ত পাঠ 2-1 দুইয়ের দাগের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। হ্যাঁ, নির্ণায়কের সাহায্যে এই 3টি বিন্দুর সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 6-2 পয়েন্ট আছে 6,2, তারপর -3-4 -3-4, তারপর 4-3 এবং 4-3। এই বিন্দু 3টির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই 3টি বিন্দুর সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন বিষয় হলো শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, তার মানে এটা x1 y1 মনে করো, এটাকে x2 y2 মনে করো, এই পয়েন্টটাকে x3 এবং y3 মনে করো। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে ax1 y1 bx2 y2 cx3 y3, এই শীর্ষবিন্দুগুলো যদি আপনার একটা ত্রিভুজে দেওয়া থাকে তাহলে এখান থেকে ডিটারমিনেন্টের সাহায্যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে ফর্মুলা কি? তাহলে এই নির্ণয় ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইউজিং ডিটারমিনেন্ট
একটু হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ x1 y1 বলতে এটা, ঠিক আছে? তাহলে x1 y1 বলতে 6 2 বসিয়ে দিলাম। তারপর কি x2 y2 -3 4, x1 y1 তারপর x2 y2 তারপর x3 y3 4 -3 আর লাস্টে 1 1 1, এটা তো হয় এত কি স্কোয়ার ইউনিটস, বর্গ একক। এটাই ফর্মুলা আমরা আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে x1 y1 প্রথম বসাবে, x1 y1 বসালাম, তারপর x2 y2 বসালাম, তারপর x3 y3 4 -3 বসালাম আর লাস্টের তিনটে 1 1 1। এটা এক্সপানশন করবে, যেটা সেটা সমান হাফ ইন্টু এক্সপানশন করছি, তাহলে 6 ইন্টু 6 বরাবর রো কলম বাদ 4 যুক্ত 3 মানে 7, -2 ইন্টু 2 বরাবর রো কলম বাদ 2 বরাবর রো 2 বরাবর কলম বাদ -3 -4 -7, -3 -4 -7 +1 ইন্টু 1 বরাবর রো কলম বাদ 9 9 বিযুক্ত 16 9 বিযুক্ত 16 9 বিযুক্ত 16 -7, তার মানে -7। ওকে, এটা তাহলে এটা আমার কত হবে হাফ ইন্টু ক্যালকুলেশন করলে দেখো 6 7 42 প্লাস 14 7 2 14 আর -7 -7, তাহলে হাফ ইন্টু 7 42 এর সাথে 49 42 আর 7 49, তাহলে 49/2 এত বর্গ একক। তাহলে এই ত্রিভুজ, এই যে 6 2 -3 4 4 -3, এই তিনটে শীর্ষবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা দেখলাম 49/2 এত বর্গ একক। সংক্ষিপ্ত 2 এর একটা, সংক্ষিপ্ত 2 এর একটা 24.5, 49/2 মানে 24.5, ঠিক আছে? এটা মানে 24.5 24.5 একই ব্যাপার, এটা ওরা মানে দশমিক আকারে লিখেছে, আমি সংখ্যা আকারে এরকম ভগ্নাংশ আকারে লিখেছি 49/2। তাহলে সংক্ষিপ্ত পটে এরকম অনেক কটা অঙ্ক করেছে, এই সিম্পল ত্রিভুজের ক্ষেত্রফল, এই টাইপের অঙ্ক অনেক কিছু আছে, করে নেবে। এরপরে দেখো ওই পাটেরই সংক্ষিপ্ত পাটেরই 5 দাগের অঙ্কটা দেখো একটু। পাঁচের দাগের অঙ্কটা প্রায় পরীক্ষা আসে, 5টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও 5টা বলছে দেখাও যে সমীকরণ তিনটির কোনো সমাধান নেই, হ্যাজ নো সলিউশন। x + 2y + 3z, x + 2y + 3z = -1, 2x + 3y 2x + 3y 2x + 3y + 5z = 1 + 5z = 1, 2x + 3y + 5z = 1 আর 3x 4y 7z 3x + 4y + 7z 3x + 4y + 7z = 1। এই সমীকরণ তিনটির কোনো সলিউশন থাকবে না, হ্যাজ নো সলিউশন, হ্যাজ নো সলিউশন। দেখাও তো যে সমীকরণ তিনটি দেখাও যে দেখাও যে এই সমীকরণ তিনটির কোনো সলিউশন থাকবে না, তাহলে এটা কি? প্রথমে দেখতে হবে ইকুয়েশন হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস। তাহলে আমি ইকুয়েশন দেখতে পাচ্ছি নন হোমোজিনিয়াস, কারণ রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম রয়েছে, -1 1 1 রয়েছে, রাইট হ্যান্ড সাইডে আমার কনস্ট্যান্ট টার্ম রয়েছে। তো রাইট হ্যান্ড সাইডে যে তোমার কনস্ট্যান্ট যে x + 2y + 3z = -1, 2x + 3y + 5z = 1, 3x 4y 7z = 1, তারপর রাইট হ্যান্ড সাইডটা আমার -1 1 1 মানে কনস্ট্যান্ট রয়েছে। রাইট হ্যান্ড সাইডটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই সিস্টেমটা কি নন হোমোজিনিয়াস। তো নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে কখন সলিউশন থাকবে না? নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে সলিউশন তখনই থাকবে না যদি ডেল্টা = 0 হয়ে যায় অ্যান্ড এনি ওয়ান অফ, মনে পড়ছে, অ্যান্ড এনি ওয়ান অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 আর নন জিরো। আজকে বলেছি, শুরুতেই বলেছি ক্লাসে, যে যদি নন হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যায় এবং তার ক্ষেত্রে ডেল্টাটা 0 হবে, এনি ওয়ান অফ দিস নন জিরো হয়ে যাবে, এদের মধ্যে কোনো একটা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে সিস্টেমটার কি কোনো সলিউশন থাকবে না। তো দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, একটা 0 হবে, কোনো একটা নন জিরো হয়ে যাবে, তাহলে সিস্টেমটার কি কোনো সলিউশন থাকবে না। সেটা টেস্ট করতে হবে। প্রথমে টেস্ট করবো কি ডেল্টাটা 0 হয় কিনা, ডেল্টা 0 হওয়ার পরে ডেল্টা 1 ডেল্টা 2 এর মধ্যে কোনো একটা মান করবো, সেটা যদি প্রথমেই ধরো ডেল্টা 1 বার করবো, ডেল্টা 1 বার করে যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ডেল্টা 2 ডেল্টা 3 বার করার কোনো প্রয়োজন নেই। যদি ডেল্টা 1 0 হয়ে যেত তখন আমার ডেল্টা 2 টেস্ট করতে হতো, কারণ কোনো একজনকে নন জিরো দেখাতেই হবে, ঠিক আছে? তাহলে আমি বলবো যে সিস্টেমটা কোনো সলিউশন থাকবে না। নোটস 3 নম্বর নোটসটা কার নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে এটা বলছি। তাহলে এখন এই যে বিষয়টা, এর ক্ষেত্রে সহগ নির্ণায়ক ডেল্টার মানটা কত? এর ক্ষেত্রে সহগ নির্ণায়ক ডেল্টা সমান কত?
ডেল্টা সমান কত হচ্ছে 1 2 3 1 2 3, তারপর কি আছে 2 3 4 2 3 4, তারপর কি আছে 3 5 7 3 5 7, ডেল্টা 1 2 3 1 2 3 2 3 4 2 3 4 3 5 7, এটা তাহলে এটা সমান কত হবে এক্সপানশন করছে তাহলে 1 ইনটু রো বাদ কলাম বাদ 3 7 21 বিযুক্ত পরিমাণে 1, এই যে 3 7 21 বিযুক্ত পরিমাণে 1 মাইনাস 2 ইনটু 2 বরাবর রো কল বাদ 7 দুগুণে 14 বিযুক্ত 15 মানে মাইনাস 1, 7 দুগুণে 14 বিযুক্ত 15 মানে মাইনাস 1, প্লাস 3 ইনটু 3 বরাবর রো কলম বাদ 8 বিযুক্ত 9 মানে মাইনাস 1, এই যে এটা বাদ 4 দুগুণে 8 8 বিযুক্ত 9 মানে মাইনাস 1, তাহলে 1 প্লাস 2 মাইনাস 3 দ্যাট ইজ কল্ড 0। তাহলে যেহেতু ডেল্টার মানটা তেমন ডেল্টা মানটা 0 হয়েছে, এবার দেখতে হবে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর মধ্যে কেউ নন জিরো হচ্ছে কিনা, তাহলে ডেল্টার মানটা 0 মান টেস্ট করা হয়ে গেছে। নাও ডেল্টা 1 নাও এখন ডেল্টা 1 মানে কি 1 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইড মাইনাস 1 1 1 2 3 সেম থাকবে, তাহলে 2 3 4 2 3 4 2 নম্বর কলাম 2 3 4 ছিল, 3 নম্বর কলাম 3 5 7 3 5 7, এটা মান দেখা যায় তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 বরাবর রো কলাম বাদ 3 7 21 বিযুক্ত 20 মানে 1, 3 7 21 বিযুক্ত 20 মানে 1 মাইনাস 2 ইন্টু 2 বরাবর রো কলাম বাদ 7 থেকে 7 2 বরাবর রো 2 বরাবর কলাম 7 থেকে 7 বিযুক্ত 5 মানে 2 হয়েছে, প্লাস 3 ইন্টু 3 বরাবর রো কলাম বাদ 3 বরাবর রো কলাম বাদ 4 বিযুক্ত 3 মানে 1, তাহলে এটা মান কত আসছে আমার মাইনাস 1 মাইনাস 4 প্লাস 3, এই যে মাইনাস 1 মাইনাস 4 প্লাস 3, তার মানে কত আসছে 4 আগে 5 5 থেকে 3 বাদে 2, তার মানে মাইনাস 2, দ্যাট ইজ নট ইকুয়াল টু। ওকে, তাহলে আমরা কি দেখালাম যে এনি ওয়ান অফ এই তিনটের মধ্যে কোনো একটা, তাহলে ডেল্টা 1টা প্রথমে নট ইকুয়াল টু 0 বেরিয়ে গেছে, তাহলে ডেল্টার মানটা ইকুয়াল টু 0 হলো, কিন্তু যখনই ডেল্টা 1 বার করছি অর্থাৎ 1 নম্বর কলাম বরাবর মাইনাস 1 1 1 বসিয়ে দিচ্ছি যেহেতু ডেল্টা 1, তাহলে আমার কি দিস নট ইকুয়াল টু 0 আসছে, তাহলে ডেল্টা 0 হচ্ছে এদের মধ্যে কোনো একজন নন জিরো যেহেতু হয়ে গেল, দেয়ারফর দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, অত প্রমাণ হয়ে গেল। তাহলে সিন্স যেহেতু ডেল্টা ইকুয়াল টু 0 and delta 1 not equal to 0, therefore the system has no solution, সুতরাং সিস্টেমটা আমার কোনো সলিউশন থাকবে না, therefore the system has no solution, সুতরাং সিস্টেমটা আমার কোনো সলিউশন থাকবে না। তাহলে এই যে টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু কখনো কখনো আমাদের পরীক্ষায় আসে, তো কখনো সলিউশন থাকবে কখনো সলিউশন থাকবে না ইত্যাদি ইত্যাদি বিষয়। তাহলে বাদ বাকি রইল আমার ক্র্যামার্স রুলের মেন অঙ্কগুলো, তাহলে এটা প্রশ্নমার পুষির মানে ক্র্যামার্স ছাড়া বাদ বাকি যে অঙ্কগুলো, যে টাইপের অঙ্কগুলো সাধারণত এই যেমন ক্ষেত্রফল বললাম, কখনো অসংখ্য সমাধান থাকবে, কখন কোনো সলিউশন থাকবে না, এই যে বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটা ক্র্যামার্স রুলের অঙ্ক আলোচনা করবো, ঠিক আছে।